এখন আমাদের চলবে জগন্নাথ শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রীমা সারদা যে মূর্তি আমাদের বিদ্যালয়ের একদম প্রবেশদ্বারের কাছে আছে সেখানে আমাদের শ্রদ্ধার্ঘ্য রাজ্যের সবচেয়ে প্রেস্টিজিয়াস ফুটবল টুর্নামেন্ট সুব্রত কাপ, এই সুব্রত কাপে যে খেলা সেখানে আমাদের আন্ডার 17 যে মহিলা দল সেই দল সেমিফাইনালে পৌঁছেছে এবং অত্যন্ত কিছু প্লেয়ারের অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের এই টিম অনেক দূরে গিয়েছে। তাদের জন্য আমরা গর্ব অনুভব করি। আর তাদের জন্যই আজকে আমাদের এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান। এখানে উপস্থিত আছেন প্রাক্তন পৌর প্রধান স্বপন নন্দী মহাশয়, আছেন পরিচালন সমিতি সভাপতি আমাদের ডক্টর কৃষ্ণপ্রসাদ ঘোষ মহাশয়, আছেন কাউন্সিলর রিটন মুন্ডু এবং আমাদের যে বিশালতী গ্রাম যিনি পৃষ্ঠপোষক, যিনি তাদের এক প্রকার অভিভাবক তারকনাথ ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং কমিটি সদস্য বিজয়বাবু দিলীপ ঘোষ মহাশয় এবং আছেন আরো কিছু ব্যক্তিত্ব এবং আমাদের আছেন এখানে ম্যানেজিং কমিটির সদস্য বিজয়দা। প্রত্যেককে আমাদের অভিনন্দন। এরপর আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাব। এই প্রদীপ প্রজ্বলনের জন্য আমি অনুরোধ করব আমাদের প্রেসিডেন্ট ডক্টর কৃষ্ণপ্রসাদ ঘোষ মহাশয়কে এবং সঙ্গে আমাদের আমাদের সহযোগিত আছেন সকল নন্দী মহাশয়কে আমি এখানে এসে প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ করব। সঙ্গে অবশ্যই কাউন্সিলর আছেন, ওনাকেও আমি অনুরোধ করবো এখানে আসার জন্য। পরবর্তী পর্যায়ে পৌঁছেছি। আমাদের যে মেয়েদের আমরা সংবর্ধনা করব, তারা যে শুধু মাঠে গিয়ে খেলেছে এই নয়, তারা একটা সংগ্রাম করেছে। সেই সংগ্রাম কিসের বিরুদ্ধে সংগ্রাম? নিজেদের মধ্যে সংগ্রাম। তারা যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে প্রত্যেকটা মুহূর্তে এই খেলতে গিয়ে, খেলার মাঠে প্র্যাকটিসে আসার সময়, পড়াশোনার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে সেই প্রত্যেকটা চ্যালেঞ্জে তারা মোকাবিলা করেছে। খেলার মাঠে তাদের যে পারফরমেন্স, খেলার মাঠে তাদের প্রত্যেকটা গোল, তাদের প্রত্যেকটা দৌড়, তাদের প্রত্যেকটা ঘাম আমাদের হৃদয়কে স্পর্শ করেছে, আমাদের হৃদয়ে দাগ কেটেছে। তাদের এই সাফল্য, সেই সাফল্যের পিছনে যে একটা অটুট পরিশ্রম,
সেই পরিশ্রমকে আমরা সম্মান জানানোর জন্য তাদেরকে আমরা এখানে দেখেছি এবং সেই অনুষ্ঠানে তোমরা উপস্থিত হয়েছ। একটা সময় ছিল, আমি তোমাদের একটা ছোট্ট কথা বলি, সাধারণত এই ধরনের অনুষ্ঠানে কোনো ব্যক্তিগত কথা বলার সুযোগ থাকে না বা বলা উচিত নয়, তবে একটা ছোট দুটো লাইনের কথা আমি বলি। এই অনুষ্ঠানের আয়োজন করতে করতে কালকে একটু বাড়ি ফিরতে দেরি হয়েছিল। আমি যখন কালকে বাড়ি ফিরি, আমাদের বাড়িতে তো সবচেয়ে বেশি আমাদের মা আমাদেরকে ভালোবাসে, আমাদের মা। তো আমি যখন বাড়ি ফিরি দেখলাম মা প্লেটে মিষ্টি বা কিছু দিয়েছে, যেগুলো সচরাচর আমি খুব বেশি খাই না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত কথা, যেটা বলা উচিত না, তবু আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি। আমার মনে হয়েছে এটা এর সঙ্গে সম্পর্কযুক্ত। তাই বললাম মা মিষ্টি কেন হঠাৎ? বললো আজকে একটা বিশেষ দিন, সেই জন্য তোকে মিষ্টি খাওয়াচ্ছে। বললো কি দিন আছে? বললো মনে কর মিষ্টি খেতে খেতে। আমি বললাম অনেকক্ষণ চেষ্টা করে মনে করতে পারলাম না। বললো মনে কর, তাহলে খাওয়া হয়ে গেলে বলবো। আমি খাওয়া হয়ে যাওয়ার পরে, মিষ্টি খাওয়া হয়ে যাওয়ার পরে কিছুদিন মনে করতে পারলাম না। বলে আজকে কত তারিখ? আমি বললাম আজকে 11ই জুলাই, আর 12ই জুলাই আমাদের স্কুলের অনুষ্ঠান। বলে এখন মনে পড়ছে না? আমি বললাম না। বলে আজকে তো চাকরি জীবনের 14 বছর পূর্ণ হলো। 14 বছর আগে 11ই জুলাই তুই এই স্কুলে জয়েন করেছিলি। কালকের দিনটা আমার বিদ্যালয়ে জয়েনিং এর দিন ছিল। এত কাজের মধ্যে ছিলাম সারাদিন, সেটা আমি ভুলে গেছি। মা যখন বললো, আমার চোখে জল এসে গেছে। মা মনে রেখেছে, আর আমি যখন বলছি এখন আমার চোখে জল এসে গেছে। আমি আবেগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমি এই প্রসঙ্গটা এই কারণে উত্থাপন করলাম যে 14 বছর আগেও যখন আমি বিদ্যালয়ে জয়েন করেছি, আমার যদি স্মৃতি খুব ভুল না করে, তখন আমাদের মধ্যে ধারণা হয়তো ছিল যে আমাদের মেয়েরা কি পারবে একটা টিম করে খেলে জেলা রাজ্য স্তরে পৌঁছাতে। আর 14 বছর পরে আমাদের মেয়েরা পেরেছে এবং কিভাবে পেরেছে সেটা দেখানোর জন্য আমরা তোমাদেরকে ডেকেছি। আমরা আমাদের সম্মানীয় অতিথিদেরকে আজকে ডেকেছি এখানে। তাহলে আমাদের মেয়েরা প্রমাণ করতে পেরেছে যে না, মেয়েরা পারবে এটা প্রশ্ন নয়, মেয়েরা পারবেই এবং তারা সেটা করে দেখিয়েছে। কটা ট্রফি জিতেছে সেটা ট্রফির উচ্চতা বা ট্রফির সংখ্যা দিয়ে এটার পরিমাপ হয় না। এটার পরিমাপ হয় যে তারা এই ট্রফির পিছনে কতটা পরিশ্রম করেছে, কতটা ত্যাগ করেছে, কতটা ক্লান্ত শরীর নিয়ে তারা একটা ম্যাচ খেলার পরে আরেকটা ম্যাচ খেলেছে। আমি এখানে বসে খবর পাচ্ছি যে একজনের পায়ে চোট লেগেছে, একটা ম্যাচ খেলতে খেলতে কালকে আবার খেলা আছে, তাকে সুস্থ করার একটা অবিরাম চেষ্টা হচ্ছে। আমাদের শিক্ষক মহাশয়রা চেষ্টা করছে, আমাদের যিনি কোচ তিনি চেষ্টা করছেন, যারা অভিভাবক হিসাবে গেছেন তারা চেষ্টা করছেন যে তাকে সুস্থ করতে হবে, তাকে যেন কালকে আবার মাঠে নামানো যায়। কারণ আমাদের যে টিম, সেই টিমের মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, যে একজন অসুস্থ হয়ে গেলে আমাদের কাছে আরো যে 4 জন রেডি আছে সেরকম নয়। সেই সীমাবদ্ধতাকে নিয়েই আমাদেরকে অনেকটা দূর এগোতে হয়েছে। আমার মনে হয় যে স্বামী বিবেকানন্দের একটা বাণী যে ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, এই বাণী আমরা বইয়ের পাতায় পড়ে এসেছি, কিন্তু সেই বাণী তোমরা প্রমাণ করে দেখিয়েছো যে ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামিনি। আমি তোমাদের তোমরা যেদিনকে ক্লাসটা থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিলে, তোমরা একটা ইন্টারভিউ দিয়েছিলে একটা ইলেকট্রনিক্স মিডিয়াতে। সেই ইন্টারভিউতে আমি দেখছিলাম তোমরা বলছো যে আমরা এরপরে আমাদের প্রতিদ্বন্দ্বী কে আছে আমরা দেখবো না, আমরা বাঘের বাচ্চার মতো মাঠে নামবো। সেই কথাটা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। এখানে উপস্থিত অভিভাবকবৃন্দ, তাদের কাছে আমার নোটিশ, কারণ ছেলে মেয়েদের প্লেয়ার হিসেবে তৈরি করতে অনেক সাহস লাগে, যে সাহস অনেক বাবা মা দেখাতে পারে না। আমরা যারা অভিভাবক তারা অনেকেই চাই বা বেশিরভাগ জনই চাই যে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল, ব্যারিস্টার, জজ, অনেক কিছু হোক। কিন্তু অনেক কম বাবা মাই এই সাহসটা আমরা দেখাতে পারি যে আমাদের ছেলে মেয়েরা খেলোয়াড় হোক।
তো এই সাহস দেখাতে গেলেও অনেক এটা এই সিদ্ধান্ত নিতে গেলে অনেক সাহস লাগে, অনেক মনের জোর লাগে। তো আপনারা যারা অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মেয়েদেরকে আপনারা খেলোয়াড় তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন, এই সাহস যে আপনারা দেখিয়েছেন এর জন্য আপনাদেরকে আমার কুর্নিশ জানাই। সর্বোপরি কুর্নিশ জানাই, যেমন একটা পাথর কেটে মূর্তি তৈরি করতে গেলে একজন গুণী শিল্পী লাগে, সেরকম একজন মেয়ে, একজন ছাত্রী যার শুধু মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে সে প্লেয়ার হবে, কিন্তু তাকে প্লেয়ার তৈরি করা, হাতে ধরে বল মারতে শেখানো, গোল করতে শেখানো, মাঠে দৌড়াতে শেখানো, এইগুলো করতে গেলে যে শিল্পী প্রয়োজন হয় সেই শিল্পী হচ্ছেন কোচ। আমাদের যিনি যারা গেমসের টিচার, তারা এরপর আমাদের যারা মঞ্চে উপস্থিত আছেন ওনাদের আমাদের বরণ করে নেওয়ার পালা। আমাদের যে আমাদের তুলে দেওয়ার জন্য ওনার হাতে অমৃতার জন্য একটা হাততালি, সে হয়তো নিজেই অনুষ্ঠান এরপর আমি আমাদের টিমের ক্যাপ্টেন মধুমিতাকে ডাকবো। মধুমিতা আমাদের টিমের ক্যাপ্টেন, আমাদের এবং আমাদের রাজ্য স্তরের প্লেয়ার মধুমিতাকে আমি এখানে আসার জন্য বলছি এবং ওনার হাতে আমাদের যে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দেবেন আমাদের সকল মন্ত্রী মহাশয়, ওনাকে আমি অনুরোধ করছি ওনার হাতে আমাদের টিমের যে ক্যাপ্টেন আমাদের তুলে দেওয়ার জন্য পুষ্পস্তবক এবং স্মারক। আমাদের শুভেচ্ছা, সবাই মিলে হাততালি মধুমিতার জন্য। প্রশিক্ষণ চালান। আমি সেই জন্য ওনাদের নাম এবং তারা কোচ আছেন সবাইকে ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশিষ্ট জনেরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এরকম একটা সুন্দর অনুষ্ঠান তৈরি করার জন্য সর্বোপরি এই স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা অসাধারণ পারফরমেন্সের এই যে মেয়েরা করেছে, এদের জন্য এইরকম একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করে দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই শিক্ষক শিক্ষিকাদের। আমি এই এলাকায় এসে আরামবাগের সাফল্যে খুব গর্ব করি, কারণ আমি এর আগে অনেকগুলো ব্লকে ঘুরেছি কিন্তু সাফল্য কিন্তু দেখিনি এরকম যে এখানে ছেলেমেয়েরা লেখাপড়াতে ভালো, পড়াশোনা খেলাধুলায় ভালো, সব জায়গাতে অসাধারণ। এবং শুধু তাই না, আমাদের ছোটবেলা থেকে দেখেছি এটা অসম্ভব একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এবং দীর্ঘদিন ধরে একটা মধ্যমগ্রাম হাই স্কুল বলে একটা স্কুল আছে, সরকারি সেই স্কুলে পড়াইত। এখনো পর্যন্ত আমাদের ওই স্কুলকে পড়ানোর মতো জায়গা খুব একটা বেশি স্কুল তৈরি করতে পারেনি। আশা করি এই স্কুল পারবে। ধন্যবাদ সবাইকে, পারবে। আমি বক্তব্য বলতে নির্ধারিত করবো না।
আমাদের কোচ বর্ষে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাবো। আমাদের যে টিমের কোচ অভিজিৎ দে মহাশয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত আমার যারা শ্রদ্ধার ব্যক্তি আছে, যারা আমার থেকে বয়সে বড়, তাদের আমার প্রণাম। এবং এই বারুল সারদা হাই স্কুল, এই স্কুল আমার স্কুল, আমি এই স্কুলেরই ছাত্র। এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমার থেকে যারা বয়সে বড়, তাদের আমার প্রণাম। এবং আমার সমবয়সী যারা আছেন, বিশ্বজিৎ বিশ্বজিৎ আমার বন্ধু, তাই আমার আন্তরিক ভালোবাসা। আর যে সমস্ত স্টুডেন্টরা এখানে বসে আছে, তাদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রথমে আমি দুটি কথা বলি। প্রথম কথা হলো আমাদের বিক্রমপুর বিশ্ববিদ্যালয় মহিলা কোচিং সেন্টার, যে সেন্টারের প্রেসিডেন্ট আমার কাকু। আমার সেকেন্ড কথা আমি যাকে বলি, আমার সবকিছুকে যে সবকিছু দেখেন, তিনি হলেন তারুণনাথ ঘোষ। তিনি মঞ্চে বসে আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বিশ্বজিৎ বলি এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে স্কুল থেকে আমি পড়াশোনা করেছি, হয়তো আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু খেলাধুলায় খুব একটা খারাপ ছিলাম না। আমি পড়তে এই স্কুলের অনেক সম্মান এনে দিয়েছি। হাই জাম্প, লং জাম্প, এইসব ইভেন্টগুলো আমি ফার্স্ট সেকেন্ড বা থার্ড হতাম। আমার কোনো ফ্যামিলি নেই, আমি চন্দ্রাদি পদ্রাদি এদিকে দেখেছি, আমার বাড়ি এখানে, ওদের থেকে বড় হয়েছি। তারপরে দিদিরা স্কুলের টিচার, দেখতেও ভালো লাগে। যাই হোক, সেই হয়তো পড়াশোনা আমি করিনি, আমি খেলাধুলার মাধ্যমেই আমার লাইফটা কাটিয়েছি। তো যেটা বলি, আমাকে এই মহিলা কোচিং ক্যাম্পের কোচ হিসাবে কাকুরা আমাকে এনেছিলেন। আমি সেই ক্যাম্পে আজ 7 বছর আছি। তো অসংখ্য ধন্যবাদ কাকুদের বা আমার প্রেসিডেন্টের, আমাকে এইভাবে নির্বাচিত করার জন্য এবং আমাকে এই সুযোগগুলো করে দেওয়ার জন্য। আর একটা কথা বলি, যারা এই সুব্রত কাপ জিতেছো বা এই সুব্রত কাপ অংশগ্রহণ করছো, এটা কিন্তু আমার বিশ্বজিতের স্যারের, আমি নামটা ভুলে গেছি স্যারের, তো স্যার ছিলেন। আমরা 3 জন মিলে ঠিক করেছিলাম যে আমরা এই বছর কিন্তু একটা ভালো রেজাল্ট আমাদের দিতে হবে। তো সেই মতো আমরা নিজেদের মতো করে একটা পরিকল্পনা করি, যে সমস্ত মেয়েদের ভালো প্রতিভা আছে, যারা খেলতে ইন্টারেস্ট, তাদের নিয়ে আমরা সুব্রত কাপের টিমটা তৈরি করি। কিন্তু একটা বিষয় আমাদের একটুখানি লেট হয়েছে। সুব্রত কাপের টিমটা আমরা যখন সিলেকশন করি, তখন কিন্তু আমাদের হাতে 10 দিন সময় ছিল। যারা খেলেছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা এত সুন্দর পারফরমেন্স দিয়েছে এবং আমাকে এরকম একটা বড় জায়গায় সম্মান করে দেওয়ার জন্য। এবং এই মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই স্কুল আমার স্কুল, আমার গর্ব, আমার অহংকার, এখান থেকে আমি বড় হয়েছি। সেই স্কুল দাঁড়িয়ে আমাকে সম্বর্ধনা দিচ্ছে এই বয়সে এসে, আমার এটা কিন্তু খুব ভীষণভাবে আমি আনন্দিত এবং আপ্লুত। সিভিক ভলান্টিয়ারের চাকরি পেয়েছে কিন্তু এই ফুটবল থেকে। আমার ক্যাম্পের একটা মেয়ে আছে অমৃতা ঘোষ, যে বেঙ্গলের ক্যাপ্টেন, যেখানে মধুমিতা সেই বেঙ্গলে খেলেছে এবং সেই অমৃতা কিন্তু আজ ইন্ডিয়ার হয়ে খেলছে, দেশের হয়ে খেলছে। এটা কিন্তু আমাদের গর্ব, শুধু আমাদের নয়, আমাদের গোটা রাজ্যের গর্ব কিন্তু। এবং আমার ক্যাম্পে আরো মেয়ে আছে যারা 4-5টা স্টেট খেলে এসেছে, ফ্রি অফ কস্টে নয়, তারা খেলে এসেছে টাকা নিয়ে, মানে তারা রেমুনারেশন পেয়েছে। 4টে ম্যাচ 40,000 এবং প্লেনে করে গেছে, নিয়ে এসেছে। সঙ্গীতা রায় দুর্দর্শ খেলেছে, টিপকালি, ঠিক আছে, গুজরাট লিগ খেলেছে এবং আমাদের এরা কন্যাশ্রী কাপ খেলেছে, যে টিমটা হচ্ছে মহারাষ্ট্র স্পোর্টিং ক্লাব। এবং আমি আজকে আমি একটা কথা খবর দিচ্ছি, এটা কাকু হয়তো জানে না, জাস্ট জানতে পারবো এটুকু যে ওখানে গেছে। সবাই কোনো এই স্কুলে পড়তো, সেই ইস্টবেঙ্গলে সই করেছে। আমাদের কলকাতার 3টে বড় প্রধান ক্লাব হচ্ছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহনবাগান। সেই ইস্টবেঙ্গলে সই করেছে, ফাইলটা কমপ্লিট। সে এসেছিল একদিন ভিসার জন্য কাগজপত্র নিয়ে, হয়তো বাইরে খেলতে যাবে। ইস্টবেঙ্গলে খেলা মানে আমাদের স্বপ্ন, সত্যি আমাদের স্বপ্ন। এবং অনেকটা বেশি পারিশ্রমিক নিয়ে সে কিন্তু সই করেছে, তার ন্যায্য মূল্য নিয়ে সে কিন্তু সই করেছে। এটা নয় কি পয়সা দিয়ে তোমাকে খেলতে হবে, ভালো খেললে পয়সা পাবে, অর্থ পাবে, সম্মান পাবে, ভালোবাসা পাবে। তো আমি সবার কাছে এই রিকোয়েস্টটা করবো, যারা মেয়েরা আছো, এসো, আমরা সবাই মিলে আর একটা ভালো করে সম্পর্কটা তৈরি করি। আবার এই মঞ্চ হোক, আমরা সবাই মিলে একসঙ্গে মিলিত হই, আরো বড় করে মঞ্চ হোক, আমরা সম্মানিত করি এই স্কুলকে, গর্বিত করি এই স্কুলকে।
আমরা আমাদের এই ডিস্ট্রিক্টের সাব ডিভিশনের পারুল রামকৃষ্ণ সারদা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই মিলে আমরা আবার সুব্রত কাপ 2026-এ দিই দিয়ে আবার একটা অনুষ্ঠানে সবাই মিলে মিলিত হতে পারি। স্যার, আজকে এই যে পারুল রামকৃষ্ণ সারদা উচ্চ বিদ্যালয়ে আপনাদের আজকে সারাদিন ধরেই একটা বড় অনুষ্ঠান হচ্ছে, কারণ সুব্রত কাপ যে অনূর্ধ্ব-17 গার্লসের আপনাদের স্কুল আজকে হুগলি জেলার মধ্যে চ্যাম্পিয়ন হলো এবং একই সাথে তারা সেমিফাইনালে উঠেছে। এই যে উত্তরণটার জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন এবং আজকের এই সাফল্যে মানে কতটা গর্ব অনুভব করছেন, যদি একটু বিস্তারিত বলেন। প্রথম কথা হচ্ছে এই সাফল্য আমরা এবছর পেয়েছি, কিন্তু এটা আমরা প্রচেষ্টা শুরু করেছি গত প্রায় 3 বছর ধরে। আমরা এর আগে সাব ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছি, জেলায় গেছি কিন্তু হেরে গেছি। তারপরের বছর আমরা সাব ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছি, জেলায় গেছি, ক্লাস্টারে গেছি, ক্লাস্টারে প্রথম ম্যাচে হেরে গেছি। একটা কন্টিনিউয়াস প্রচেষ্টা বলতে পারেন। তারপরে আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পেরেছি, কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করে সেই ফাইনালে পৌঁছাতে পেরেছি। এ ব্যাপারে আমাদের যারা গেম টিচাররা স্কুলের আছেন তাদের একটা প্রচেষ্টা, একটা সুন্দর টিম তৈরি করা, আগের বছরগুলোর ভুল থেকে শিক্ষা নেওয়া, যে কেন আমরা পাচ্ছি না, অন্য টিমগুলো কী বেটার কী করছে সেগুলো দেখা, নতুন প্লেয়ার তুলে নিয়ে আসা, তাদেরকে ট্রেন করা, এই প্রচেষ্টাটা স্কুলের তরফ থেকে গোটা বছর ভরই ছিল। এইটা যেটা করছে আপনাদের, তার মানে আপনাদের ছেলে মেয়েদের পড়ানোর পাশাপাশি আপনারা খেলাধুলা বা শারীরিক চর্চা, যেটা ফিজিক্যাল এডুকেশনটাকে আপনারা বরাবরই খুব জোর দিয়েছেন। অবশ্যই আমার খেলাধুলার ব্যাপারটা তো আমাদের এখানে বরাবরই জোর দেওয়া হয়, কারণ আমাদের একদম পাশে স্পোর্টস কমপ্লেক্স রয়েছে, সেখানে আমরা একটা সুন্দর একটা পরিকাঠামো পাই এবং বিদ্যালয়ের যে পরিচালন সমিতি আছে তারাও প্রত্যেক মেম্বার, আমাদের সভাপতি, তারা এই ব্যাপারে প্রচণ্ড উৎসাহী। আমাদের খেলাধুলার ব্যাপারটা আমাদের একটা খুব গুরুত্ব সহকারে দেখা হয় গোটা বছর ভরে। অভিজিৎ বাবুদেরকে কিভাবে কুড়িয়ে পেলেন? ওনাদেরকে আপনারা যখন নিয়ে এলেন, অভিজিৎ বাবু প্রথমেই বলেছেন যে উনি এই স্কুলেরই ছাত্র ছিলেন এবং স্থানীয় একজন, কিন্তু আপনারা কেন ভাবলেন যে আপনাদের স্কুলের মেয়েদের এই ফুটবলে এগিয়ে যেতে হলে অভিজিৎ বাবুদের মতো একজন কোচকে দরকার? দেখুন, এটা সূত্রপাত হচ্ছে আমাদের স্কুলে বছরে 2বার খেলা হয়, যেটা হচ্ছে একবার ইন্টার ক্লাসের খেলা, ছেলেদের মধ্যে ক্লাস ভিত্তিক খেলা হয়, মেয়েদের মধ্যে ক্লাস ভিত্তিক ফুটবল খেলা হয়। তো সেই খেলা পরিচালনা করতে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ কিছু ছাত্রী আমাদের খুব ভালো ফুটবল খেলছে। তখন আমাদের প্রথমে এই চিন্তা মাথায় আসে যে এই ভালো স্টুডেন্টগুলোকে নিয়ে যদি আরও ট্রেন করে যদি একটা টিম তৈরি করা যায়, কারণ মেয়েদের টিম সেভাবে নেই, খুব সহজে মেয়েদের টিম খুঁজে পাওয়া যায় না। তো এইখান থেকে আমাদের শুরু। তারপর আমরা খোঁজখবর করে জানতে পারি যে কাছেই একটা বিশালক্ষী মাতা ফুটবল কোচিং ক্যাম্প বলে রয়েছে এবং তারা ট্রেনিং দেয়। তখন আমরা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা ট্রেনিংয়ের ব্যবস্থাও করি। স্কুল এবং স্কুলের বাইরে, স্কুল আওয়ার্সে স্কুলের ট্রেনিং এবং স্কুল আওয়ার্সের বাইরে সকালে বা বিকেলে ক্যাম্পের ট্রেনিং, দুদিক থেকেই ট্রেনিং করা হয়েছে, যাতে করে মেয়েরা খুব দ্রুত একটা হার্ডেল টপকাতে পারে। এখানে আমাদের মনে পড়ে যাচ্ছে অভিজিৎ বাবুকে দেখে যে আমরা একটা বিখ্যাত সিনেমা কনির যিনি কোচ ছিলেন, তিনি ওই দরিদ্র মেয়েটিকে তিল করে তৈরি করেছিলেন এবং তার জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কি কোচকে কি প্লেয়ারকে। তো অভিজিৎ দা তিনিও একদমই প্রায় মাটি থেকে উঠে আসা একদমই, এবং নিজেও কষ্ট করেন। সেই জায়গায় অভিজিৎ বাবু, আপনি প্রধান শিক্ষক যখন আপনাকে এই প্রস্তাবটা দিলেন, আপনি কিভাবে এই যে ধীরে ধীরে জহুরির চোখ দিয়ে জহর চিনতে থাকছিলেন, এই জহরদেরকে কিভাবে সিলেক্ট করলেন? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, এটা আমার স্কুল, আমার এই স্কুলে পড়াশোনা বড় হওয়া। তো স্যারেরা যখন বললেন যে এরকম সুবিধাভাবে টিম তৈরি করতে হবে, তখন আমি খুবই খুশি হলাম, কারণ এই সুযোগটা তো সবসময় আসে না। এবং আমি মেয়েদের নিয়ে কাজ করছি আজ 7 বছর, ঠিক আছে। তো এই 7 বছরে এরকম একটা স্কুল, আমার স্কুল, আমি যে স্কুল থেকে বড় হয়েছি, সেই স্কুলে একটা ভালো জায়গায় যাক, নাম করুক। তো স্যারেরা যখন বলেছে সঙ্গে সঙ্গে আমি গ্রহণ করেছি। শুধু গ্রহণ করিনি, আমি বিভিন্ন জায়গা থেকে মেয়েদের নিয়ে এসে এই স্কুলে কীভাবে ভর্তি করানো যায় স্যারেদের সাথে যুক্তি করে, এবং স্যারেরা বা যেসব ম্যাডামেরা আছেন, যারা আছেন স্কুলে, প্রত্যেকজন সমানভাবে সহযোগিতা করেছেন, ঠিক আছে। আমরা মন থেকে চেয়েছিলাম যে আমরা সুব্রত কাপে একটা ভালো কিছু রেজাল্ট করি, সেই কারণেই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম এবং আমরা কিছুটা হলেও সাফল্য পেয়েছি। একই সাথে তাদেরকে শিক্ষাঙ্গনেও যুক্ত করলেন? একদমই। আমরা নিয়ে এসে এখানে ভর্তি করলাম, করে এখানে স্যারেদের সমস্ত রকম সুযোগ সুবিধা স্যারেরা দিলেন, তাদের কিভাবে গাড়িতে আসা যাবে, তাদের কন্ট্রিবিউট কীভাবে করা যাবে। এবং দেখুন, যেসব মেয়েরা এসেছে না, সত্যি বলছি, এরা খুবই গরিব, এরা হয়তো ঠিকমতো খেতেও পায় না, পড়তেও পায় না। তো
এবং আমি কেন আমার যে ক্যাম্পের প্রেসিডেন্ট আছে বা স্যারেরা সবাই মিলে সাহায্য করেছি। গাড়ি ভাড়া নেই, সেটা হয়তো স্যারেরাও দিয়েছে, আমরাও দিয়েছি। এইভাবে এদের নিয়ে এসে একটা স্বপ্ন দেখিয়েছি বা ওরা সেটাকে বাস্তবায়িত করেছে। আজকে আমরা এই জায়গায় যে পৌঁছেছি 2025-এ আমরা সুব্রত কাপ একটা লেভেলে যে পৌঁছেছি। এবং সত্যি বলছি আমাদের এই এত অঞ্চলে এত দূর কোনো স্কুলেই যেতে পারিনি, বিশেষ করে মহিলারা একেবারে। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা খুব গর্বিত। আমি তো গর্বিত, এইভাবে কাজ করতে পেলে আমি আর কিছু চাই না। মনে হয় না আমার ভিতরে কোনো রোগ জ্বালা থাকবে বলে, এই আনন্দে থাকলে। ম্যাডাম কি বলছেন? আমি ওই একই কথা বলি, এই গর্বের ভাগ আমরা সবাই ভাগ করে নিতে চাই, কারণ একজনের দ্বারা তো কোনো কিছু হয় না, সম্মিলিত একটা ব্যাপার থাকে। সেই দিক থেকে এনারা আমাদেরকে খুব সাহায্য করেছেন, সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও করবেন এটা চাইবো। এবং খুব এভাবে মানে অন্তর থেকে চাই সুব্রত কাপে আমাদের যেন পরের বার যেন আরও ভালো রেজাল্ট হয়, আমাদের স্কুল যেন। মানে অভিজিৎ বাবু এই স্কুলে থেকেই গেলেন। অবশ্যই। কিরকম লাগছে আপনাদের অনুভূতি? একটু টুকরো টুকরো ভাবে নেব। ভালো লাগছে, দিয়ে তো আগামী দিনে যেন আরো সফলতা লাভ করুক, রাজ্য স্তরেও যেন আরো সাকসেস হয়, হ্যাঁ এটা আমরা চাইবো এবং সহযোগিতাও করবে সব স্যারেরা। কি মনে হচ্ছে? সত্যি আমাদের গর্বের বিষয় যে আমাদের মেয়েরা এতদূর পর্যন্ত, সত্যি আমাদের খুব ভালো লাগে, খুব আনন্দিত। মানে আজকের দিনটা আপনাদের উচ্ছ্বাস আবেগ দেখতে পাচ্ছি, এই উচ্ছ্বাস আবেগটা আপনারা আগামী দিনের জন্য ধরে রাখতে চাইছেন। এবং একই সাথে এই যারা অত্যন্ত মানে আর্থিকভাবে অক্ষমতা থেকে উঠে এসে এই সাফল্যের মুখ দেখেছে, নিজেরাও গর্বিত, স্কুলকেও গর্বিত করেছে, তাদের ভবিষ্যৎ দিকটা আমরা জানতে পারলাম যে কয়েকজন সিভিকে চাকরি করছে, যাতে তারা তাদের ভবিষ্যতে তারা যেমন আপনাদেরকে আজকে গর্বিত করেছে, তাদের পা দুটো যাতে অন্তত মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। তাই কিছু একটা কাজে স্থায়ী বন্দোবস্তর জন্য আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন? অবশ্যই, কারণ আমরা জানি যে এখন খেলার সঙ্গে যুক্ত থাকলে বিভিন্নভাবে একটা চাকরির সুযোগ সুবিধা পাওয়া যায়, সেগুলো আমরা জানিয়েছি। আমরা এর আগে যখন আমরা বিভিন্ন পুলিশের বিশেষ ক্ষেত্রগুলোতে আমরা গেছি, সেখানে আমরা এই প্রসঙ্গ উত্থাপন করেছি এবং আমরা শুনলেন যে অনেক আমাদের মেয়েরা সিভিকে বা কনস্টেবল বা কলকাতা পুলিশে কাজও পেয়েছে। এর মধ্যে আমরা এগুলো নিশ্চয়ই যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব এগুলো আমরা নিশ্চয়ই করব। অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।